এবং স্পাইরাল কলামের মধ্যে পার্থক্য কি দিলাম। তো যেই কলামে টাই হিসেবে টাই বার ইউজ হবে, টাই বলতে কি বোঝায়? টাই বলতে বোঝাচ্ছে আবদ্ধ করে রাখা। যদি রিং হয়, রিংটা সার্কুলার শেপের হইতে পারে, আবার রেক্টেঙ্গেল শেপের হইতে পারে, আবার স্কোয়ার শেপের হইতে পারে। কোনটা? টাই বার। টাই মানে রিং, রিং থাকে না। আর স্পাইরাল হচ্ছে কোনটা? পাইলেট। আমাদের দেশে পাইলিং এর যেটা ইউজ করে না, পাইলিং এর যেগুলো সার্কুলার ইয়ে থাকে, কিন্তু বাইরের যে এটা আমরা যে কনফাইনমেন্ট বার বলি, যেটা মেইন রড গুলোকে লম্বালম্বী রড গুলোকে কনফাইন করে আবদ্ধ করে রাখে। তা আবদ্ধ করে রাখতেছে যেটাতে সাপের মতো পেঁচায় পেঁচায় নামে। দেখছেন না পাইলের ক্ষেত্রে? পাইলের রড গুলা তো দেখছেন, বাইরের যে একটা ছোট রড, এটা কিসের মতো পেঁচায়? সাপের মতো পেঁচায় পেঁচায় নামে উঠে, এই জন্য এটার নাম হচ্ছে স্পাইরাল। স্পাইরাল মানে হচ্ছে সর্পিল আকার আর কি। আর টাই মানে হচ্ছে কি? টাই হচ্ছে আবদ্ধ করে রাখা। তো টাইটা হচ্ছে শুধুমাত্র যদি রিং হয়, অনলি কি রিং, সে পেঁচায় পেঁচায় কন্টিনিউয়াস থাকবে না। যে এটা রিং সার্কুলার হইতে পারে, কেউ হইতে পারে স্কোয়ারও হইতে পারে। তো সবসময় যে সার্কুলার শেপের কলাম যে স্পাইরাল কলাম হবে সেটা কিনা, সেটা ম্যান্ডেটরি না। সার্কুলার কলাম টাইট কলাম হইতে পারে। সার্কুলার কলামটা সার্কুলার, কিন্তু আপনি টাই বার ইয়াটা দিচ্ছেন কি, কনফাইনমেন্ট বারটা দিচ্ছেন শুধুমাত্র রিং, সার্কুলার রিং হয় না। সার্কুলার রিং তো দেয় নাকি? আপনার কোন একটা প্রজেক্টে কাজ করতেছেন, ওখানে স্পাইরাল করাটা টাফ, আপনি কি করছেন? কনফাইনমেন্ট বারটা দিচ্ছেন শুধুমাত্র সার্কুলার করে, রিং করে কেটে 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 ইউজ করছেন। তাদের মধ্যে কি থাকবে? যে স্পেসিং থাকবে। আর স্পাইরালের ক্ষেত্রে কি বলে এটাকে? স্পেসিং থাকে পিচ দৈর্ঘ্য বলে। আপনারা 7 সেমিস্টার গেলে বুঝতে পারবেন। তো আমরা এখানের ক্ষেত্রে এই যে এগুলা ম্যাক্সিমাম এগুলা হচ্ছে টাই বার ইউজ হয়েছে, ঠিক আছে? যে এগুলা টাই বার। তো আমরা যদি পাইলের যদি লং সেকশন দেখি, দেখবেন ওখানে আমরা স্পাইরাল ইউজ করা হয়, তাই না? টাইট কলামের থেকে স্পাইরাল কলামের লোড বহন করার ক্ষমতা কত গুণ বেশি? 15% বেশি থাকে। আপনারা যারা ইয়াতে পড়ছেন, ডিজাইন করছেন, দেখবেন এই যে এটা প্যাচে প্যাচে নামতেছে, ঠিক আছে? এটা হচ্ছে স্পাইরাল। তো যেটা পাই, এটা তার কলাম না। তো এই ধরনের এই ধরনের কনফাইনমেন্ট বা যদি উপরে কলামে হয়, তখন এটার নাম কি হবে? স্পাইরাল কলাম, ঠিক আছে? তাই স্পাইরাল করতে হইলে প্যাচে প্যাচে রডকে নামাইতে হইলে অবশ্যই কলামের সেকশনটা সার্কুলার হইতে হয়। আপনার যদি কোন একটা কলামের সেকশন যদি এরকম হয়, রেক্টেঙ্গেল সেকশনে ইয়ে করছেন, আপনি এটাকে প্যাচাই প্যাচাই নামাতে গেলে এটা অনেক বাইরের দিকে চলে আসবে, তাই না? এই জন্য সেজন্য কি স্কোয়ার বা রেক্টেঙ্গেল শেপের কলামে কি হয় না? স্পাইরাল হয় না। সার্কুলার শেপের কলামে কি হয়? স্পাইরাল হয়। সার্কুলার হইলেই সবসময় স্পাইরাল হবে তা না। সার্কুলার কলামে যদি আপনি কি ইউজ করেন? রিং ইউজ করেন, তখন তার সে কি হবে? টাই বার হয় আর কি, ঠিক আছে? তো আমরা এটা দেখবো স্পাইরাল কলামের ব্যাপারটা। ফাইলে দেখলে আপনি কলামের ব্যাপারে ভাবতে পারবেন। সেজন্য আমরা শুধুমাত্র টাই বারের কথাবার্তা বলবো, টাইট কলামের ক্ষেত্রে। তো টাই বার ইউজ হলে টাইট কলাম, স্পাইরাল বার ইউজ হলে কনফাইনমেন্ট বার হিসেবে কি হবে? স্পাইরাল কলাম। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। 6টা রড হবে মিনিমাম দিতে হয়, এটা অন্য। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। 6টা ছাড়া আপনি কি করতে পারবেন না। রিং মানে সার্কুলার শেপ হয় না। তারপরে 4 কোণে 4টা দিলে তখন টাইট কলাম হইতে হয়, মিনিমামের কথাবার্তা। এটার সাথে কি নাই, মানে এই সম্পর্ক নাই আর কি, ঠিক আছে? তাহলে টাইবার রিং যদি ইউজ করেন তখন টাইট কলাম, আর স্পাইরাল রড ইউজ করলে কনফাইনমেন্ট বার হিসেবে স্পাইরাল কলাম। আচ্ছা, আরেকটা শব্দ আমরা একটু দেখি, কে কে শুনছেন শব্দটা? আমি কয়েকটা প্রজেক্টটা একটু করি আর কি, ঠিক আছে? আমাদের দেশে সাধারণত যে গ্রেড বিমের নিচে বা প্লিন লেভেলের যে কলাম গুলা থাকে, এগুলাকে কি বলে? শর্ট কলাম বলে থাকে, তাই না? তো এইটা শর্ট কলাম হওয়ার কিন্তু ক্রাইটেরিয়া আছে। শর্ট কলাম হওয়ার ক্রাইটেরিয়া কি? কোন একটা কলাম শর্ট কলাম কখন হবে, কখন লং কলাম হবে? কই গেল সেকশন? নিচে মনে হয়। আচ্ছা, তো আমাদের দেশে সাধারণত এই যে শর্ট কলাম শব্দটা প্রচলিত আছে আর কি। কেন? কারণ আমাদের কলাম তো গ্রেড বিমের নিচেও কলাম থাকবে, ফুটিং পর্যন্ত বা ফাইল ক্যাপ পর্যন্ত। এইটাকে আমাদের দেশে সাধারণত কি বলে? শর্ট কলাম বলে। শর্ট কলাম হওয়ার কিন্তু ক্রাইটেরিয়া আছে। কখন একটা কলাম শর্ট কলাম হয়? সাধারণত হচ্ছে তার লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। এটা যদি এরকম একটা শেপ থাকে, তার যে ছোট সাইজ থাকে, সে তার সাথে যদি তার হাইটের যে সম্পর্ক, এটা যদি অনুপাতটা যদি 12-র বেশি হয়, তখন শর্ট কলাম হয়। স্ল্যান্ডারনেস রেশিওর একটা ব্যাপার আছে। তো আমাদের দেশে সাধারণত যেহেতু আর্থকোয়েকের একটা
প্রবলেম থাকে, ল্যাটারাল লোডের একটা ব্যাপার থাকে, সেজন্য আমাদের দেশে কি করা হয়, কলাম যে গ্রেড বিমের নিচ থেকে ফুটিং বা পাইল কেপ পর্যন্ত যে কলামের হাইটটা রাখা হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট কলামের ক্রাইটেরিয়াকে কি করে যায়, শর্ট কলামের ক্রাইটেরিয়াকে ম্যাচ করে যায় আর কি, ঠিক আছে। অথবা শর্ট কলামকে আমরা ম্যাচ করার চেষ্টা করি, যদি লম্বা হয়ে যায় কোনো কারণে মাঝখানে ইন্টারমিডিয়েট বিম দেওয়া হয় যাতে ওটা বেশি লম্বা না থাকে, ঠিক আছে। এগুলো ডিজাইনের কথাবার্তা। আমরা এই শব্দটা কেউ শুনছেন কিনা, প্যাডেস্টাল। ওই যে যদি শর্ট কলামের যেহেতু ক্রাইটেরিয়ার ব্যাপার বলছে, অনেক ইঞ্জিনিয়ার শব্দটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় প্যাডেস্টাল বলে। প্যাডেস্টাল বলতে বুঝবো কোনটা, প্লেন লেভেল বা গ্রিড বেমের নিচ থেকে ফুটিং পর্যন্ত যে কলামটা থাকবে এটাকে কি আমরা প্যাডেস্টাল বলি, ঠিক আছে। তো কোথাও এই শব্দ লেখা থাকতে পারে, ওকে। আর এখানে কি লেখা হয়েছে, বিলো জিবি, বিলো জিবি মানে বিলো গ্রেড বিম, ঠিক আছে। অনেক সময় লিখবে বিলো পিএল, প্লিন্থ লেভেল লিখতে পারে। তো এটা কেন, এখানে ডিফারেন্সটা কেন, একই কলাম একই সাইজের কলাম কিন্তু অনেকগুলা ড্রয়িং করার কারণ কি, যারা ডিজাইন করেন না তাদের জন্য একটু আইডিয়া দেওয়া আর কি, যারা জানেন তো তার জানেনি। তাই এখানে কিন্তু এই যে আমরা একটা কলামকে অনেকগুলা ড্রয়িং করা হয়েছে কেন, কারণ ফ্লোর ওয়াইজ যত উপরের দিকে যাবে আমাদের কলামের মধ্যে লোড কি হতে থাকবে, কমতে থাকবে। উপরে গেলে লোড, যত নিচে আসবে লোড বাড়তে থাকে, তাই না। লোড বেশি হলে তখন সাইজ বড় হতে পারে, রিইনফোর্সমেন্টের পরিমাণ বেশি হতে পারে। যত উপরে যাবে লোড কম থাকবে, মানে একদম টপ ফ্লোরে শুধু টপ ফ্লোরের লোডটা থাকবে, তাই না। তাহলে ওই কলামের সাইজ এবং রিইনফোর্সমেন্ট কম আসবে। তারপরে ওই পরের লোডটা আস্তে আস্তে কি নিচের দিকে আসতে থাকবে, তাহলে কলামের সাইজ এবং কি রিইনফোর্সমেন্টের পরিমাণ বাড়তে থাকবে। আমাদের দেশে সাধারণত কলামের সাইজটা বাড়ানো কমানোটা প্র্যাকটিস করে না, কারণ ওটা একটা কলামের সাইজ ছোট উপরে, নিচে এসে আবার বড়, এটা মেনটেন করাটা টাফ। তার থেকে কি করে কলামের সাইজ ঠিক রেখে কি করে রিইনফোর্সমেন্টের পরিমাণটা কমানো বাড়ানো হয়, ঠিক আছে। তো এই জন্যই এখানে দেখবেন অনেকগুলো, একটা কলামের জন্য অনেকগুলো, যেহেতু এটা অনেক বড় প্রজেক্ট, 9-10 তলার, তাহলে যে 9th এবং 10th টপ ফ্লোর, 7th এবং 8th ফ্লোর, 5th এবং 6th ফ্লোর, এটার ক্ষেত্রে একটা যারা ডিজাইন করছেন আর কি তাদের জানার কথা যে আমরা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চেঞ্জ করি না। 5 তলা এক ধরনের, 6 তলা এক ধরনের, 7 তলা এক ধরনের, এটা না। অবশ্য মিনিমাম 2টা ফ্লোর কি রাখতে হয়, সেম রাখে। তার মানে নিচেরটা তো থাকবে, এরপরে দেখেন এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, তার মানে কি মিনিমাম 2টা ফ্লোরকে কি রাখে, সেম রাখে। প্রত্যেকটা ফ্লোরে চেঞ্জ করে না, এটা কি হয় মানে ওইটা অ্যালাউ, মানে এটা কি বলে বিএনবিসি বা আমাদের এসএ তে ইয়া করে না আর কি। তো মিনিমাম 2টার জন্য কি রাখতে হয়েছে, সেম রেখে সে ডিটেলিংটা করছে। তাহলে ডিটেলিং করতে হয়েছে কেন, রিইনফোর্সমেন্টের পরিমাণের মধ্যে পার্থক্য আসছে দেখে, ঠিক আছে। তাহলে আমরা একটা রাখতে পারলে সবই পারার কথা। দেখেন এখানে 22টা 20 mm, এখানে 14টা 8টা মিলে কত 22টা হয়, কিন্তু 14টা 20 mm আর 8টা কি 16 mm। যত এদিকে আসতেছে রডের সাইজ বাড়তেছে, তাই না। সংখ্যা তো চেঞ্জ হয় নাই, রডের সংখ্যা কি করে নাই, চেঞ্জ করে নাই। এটা হইতে পারে একটা প্র্যাকটিস হইতে পারে, অনেক সময় রডের সংখ্যাও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই কারণে বিভিন্ন ফ্লোরে আপনার কলামের সেকশনটাও কি হইতে পারে, ভ্যারিয়াস হইতে পারে, ওকে। এটা একটা প্র্যাকটিস যে কলামের সাইজ এখানে চেঞ্জ হয় না আমাদের দেশে, শুধু রডের পরিমাণটা, সংখ্যা কমতে পারে অথবা রডের সাইজটা কমতে পারে, তাই না। তাহলে সাইজ কমলে তো আমাদের সমস্যা নাই, কেন আমি এই একটাকে কপি করে দিয়ে বসাই দিব, পরে লিখে দিছে নিচে, তাই না। তাহলে আমার বারবার রাখতে হচ্ছে না। আর যদি সংখ্যা চেঞ্জ হয়ে যায়, এখানে 34টা এখানে 30টা, তখন আমাকে এখান থেকে কয়েকটা কি বাদ দিতে হইতো, তাই না। তো এটা করবো আমরা, তাহলে যে কোনো একটা আমরা ড্র করবো আগে। আর একেবারে উপরের গ্রাউন্ড ফ্লোর এবং প্যাডেস্টালের মধ্যে পার্থক্য কি হয়, বা গ্রেড বিম লেভেলের নিচে কি হয়, পার্থক্য কি থাকে, সেটা হচ্ছে অনলি কাভারিং এর পার্থক্য। কিসের পার্থক্য, কাভারিং, ক্লিয়ার কাভারিং এর পার্থক্য। এসিএ বা বিএনবিসি যে নির্দেশনা আছে সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড লেভেলের উপরে হইলে কাভারিং ইউজ করবো 1.5 ইঞ্চি মিনিমাম। কত ইঞ্চি মিনিমাম, 1.5 ইঞ্চি। আর যদি প্লেন লেভেলের নিচে বা মাটির সংস্পর্শে কোনো আরসিসি স্ট্রাকচার থাকে, তার কাভারিং হবে কত, 3 ইঞ্চ, মিনিমাম 3 ইঞ্চ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 2.5 ইঞ্চি ইউজ করা হয়, যদি আপনি ওই কলামটা বা ওই স্ট্রাকচারটা শাটারিং বা ফর্মওয়ার্ক দিয়ে তৈরি করেন। যেমন আমরা কলামটা তৈরি করার সময় কি করব, ফর্মওয়ার্ক বা শাটারিং ইউজ করি, সেক্ষেত্রে এসিআই বা বিএনবিসি তে বলা আছে ওই ক্ষেত্রে আপনি 3 ইঞ্চি ইউজ না করে কত ইঞ্চি ইউজ করতে পারেন, মিনিমাম। কিন্তু আপনি বেশি ইউজ করলে সমস্যা নেই, বেশি ইউজ করলে কি হবে, কংক্রিট একটু বেশি লাগবে, কাভার বেশি থাকবে, আপনার জন্য ভালো, কিন্তু কংক্রিটের পরিমাণ একটু বাড়বে আর কি, খরচ একটু বাড়বে। কিন্তু এসিআই অ্যালাউ করে মিনিমাম কত দিতে পারবেন আপনি, 2.5 ইঞ্চি। কিন্তু ওই কাঠামোটা কি দিয়ে তৈরি করতে হবে, শাটারিং করে ফর্মওয়ার্ক দিয়ে। তাহলে ফর্মওয়ার্ক দিলে কি হয়, আপনি কাভারিংটা মেনটেন করতে পারবেন পারফেক্টলি। তার কারণে এই ব্যাপারটা আসছে। সে কারণে দেখবেন এই প্রজেক্টে
কাভারিংটা 3 ইঞ্চি ইউজ করা হয়েছে, এখানে 2.5 ইঞ্চি ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু ভুল না আর কি, যেহেতু এই অংশটা আমরা কি করব, শাটারিং দিয়ে করব। তাহলে আপনি 3 ইঞ্চি দিলেও সমস্যা নেই। তাহলে কিসের পার্থক্য হচ্ছে, শুধুমাত্র কাভারিং এর পার্থক্য। কাভারিং এর পার্থক্য হওয়া মানে কিসের পার্থক্য হয়ে যাওয়া, সাইজের পার্থক্য হওয়া, তাই না? সাইজের পার্থক্য। তাইলে আমার কোন একটা কলাম যদি প্রিন লেভেলের উপরে 3 ফিট থাকে, তাহলে কাভারিং যদি তার এখানে 1.5 ইঞ্চি হয় আর এখানে যদি 3 ইঞ্চি হয়, তাহলে সাইজ কতটুকু বাড়বে, মানে এই মাপটা কতটুকু বাড়বে, 3 ইঞ্চি। কেন? কারণ এখানে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি বাড়তেছে আর এই পাশে 1.5 ইঞ্চি বাড়তেছে, তাহলে টোটাল কত ইঞ্চি বাড়তেছে, 3 ইঞ্চি বাড়তেছে, এই জন্য 3 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, আর এখানে 1 ফিট 3 ইঞ্চি, এটার সাথে 3 ইঞ্চি যোগ করলে 1 ফিট 6 ইঞ্চি হয়। ক্লিয়ার? আর যদি কাভারিং 2.5 ইঞ্চি হয়, তাহলে কয় ইঞ্চি বাড়বে, 2 ইঞ্চি বাড়বে, তাই না? এখানে 1.5 ইঞ্চি কাভারিং, এখানে 2.5 ইঞ্চি কাভারিং, তাহলে এদিকে 1 ইঞ্চি বাড়বে, এদিকে 1 ইঞ্চি বাড়বে, তাহলে দুই দিকে মিললে কত ইঞ্চি, 2 ইঞ্চি। সেজন্য 1 ফিট 8 ইঞ্চির সাথে 2 ইঞ্চি যোগ করলে 10 হয়। ক্লিয়ার? জাস্ট ডিফারেন্স থাকবে এখানেই, এতটুকুই। হ্যাঁ, কাভারিং এর ব্যাপার, মানে সাইজ। এই যে এখানে 1 ফিট 8 ইঞ্চি কলামের উপর, প্যাডেস্টালের উপরে বা গ্রাউন্ড ফ্লোর থেকে, এখানে কাভারিং কত, 1.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে প্যাডেস্টালের নিচে যে প্যাডেস্টাল, সেটাতে কাভারিং করছে কত, 2.5 ইঞ্চি। তাহলে আমি বলছি কি, এখানে এইদিকে আরো, এদিকে 1 ইঞ্চি কাভারিং বাড়তেছে, এদিকে 1 ইঞ্চি কাভারিং বাড়তেছে, এই তো 1.5 ইঞ্চির সাথে এটার জন্য, এটার জন্য। তাহলে কত ইঞ্চি বাড়তেছে, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, তাহলে টোটাল কয় ইঞ্চি যোগ হবে এটার সাথে, 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি যোগ করলে 1 ফিট 10 হয়। এদিকেও কাভারিং 1 ইঞ্চি বাড়বে, এদিকে কাভারিং 1 ইঞ্চি বাড়বে, তাহলে 2 ইঞ্চি যোগ করলে 1 ফিট 3 সাথে কত হয়, 1 ফিট 5 হয়। ঠিক আছে, এটা হচ্ছে 2.5 ইঞ্চি কাভারিং এর জন্য 2 ইঞ্চি। আর 1.5 ইঞ্চি কাভারিং হলে কয় ইঞ্চি বাড়বে, মানে 3 ইঞ্চি কাভারিং হলে 3 ইঞ্চি বাড়বে আর কি। এদিকে 1.5 ইঞ্চি বাড়বে এটার, এদিকে 1.5 ইঞ্চি বাড়বে, এদিকে 1.5 ইঞ্চি বাড়বে, এদিকে 1.5 ইঞ্চি বাড়বে, এদিকে 1.5 ইঞ্চি বাড়বে। সেজন্য 1 ফিট 3 এর জায়গায় 3 যোগ করছে, 3 ফিট জায়গায় 3 ফিট 3 ইঞ্চি। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এখন এই সাইজের কলামটা আঁকি। তাহলে আমার প্রথমে আমরা কি করব, রেক্টেঙ্গেল ড্র করব, এই বাইরের আউটার রেক্টেঙ্গেলটা। ঠিক আছে, আমরা এটাকে আঁকি, পরে এটাকে বাইরের দিকে অফসেট করে দিব আর কি। 3 ফিট আর 1 ফিট 3 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল ড্র করেন। আপনারা লেয়ার মেনটেন করবেন। আমরা, আমার কলামে কোনো লেয়ার কি আছে, আমরা কলাম একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, যদিও এটার কালারটা নাই, আমরা এটার কালার চেঞ্জ করে দিই আর কি, রেড মার্কের একটা কালার দিই। ওকে, তাহলে একটা আমি যে কোনো একটা আঁকবো আর কি, আপনার বাসায় সবগুলা একটা আঁকতে পারলে সবগুলো পারবেন। ঠিক আছে, রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি, REC লিখে এন্টার করলাম। আমরা একটা পাশে ক্লিক করে আমার কলামের সাইজ বলছি কত, 3 ফিট, তারপর ট্যাব 1 ফিট 3 ইঞ্চি, তাই না, 15 ইঞ্চি। ঠিক আছে, আমরা স্কেল মেনটেন করে রাখতেছি। আমি এই কলামের সাইজটাই আছে 1 ফিট 3 ইঞ্চি, 3 ফিট আর 1 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 1.5 ইঞ্চির জন্য আমরা এটাকে অফসেট করে দিব ভিতরের দিকে। অফসেট কমান্ডের শর্টকাট ও এন্টার। আমরা এখানে অফসেট ডিসটেন্স দিব 1.5, এন্টার। এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে যে 1.5টা করছি, এটা হচ্ছে আমার বাইরের আউটার রিংটা, মানে আউটার টাইটা, আউটার টাইবার। ঠিক আছে, 1.5 কাভারিং, যেটা এই যে এখানে কাভারিং, এটার ক্ষেত্রে কাভারিং 1.5 ইঞ্চি উপরে, আমরা এই যে এখানে 1.5 ইঞ্চি কাভারিং 1.5। ঠিক আছে, আমরা আঁকছি কোনটা, বাইরেরটা প্রথম, মানে কলামের এক্সটেরিয়ার ফেসের ইয়েটা আঁকছি। তারপর আমরা ভিতরের দিকে অফসেট করে ভিতরের যে ইনার আউটার রিংটা আছে, আউটার রিংটা আঁকছি। ওকে, এটা কাভারিং, মিনিমাম কাভারিং 1.5 ইঞ্চি থাকতে হবে, সেজন্য আমরা 1.5 ইঞ্চি ভিতরে ইয়া করছি আর কি। ওকে, আচ্ছা, তো এখানে একটা ব্যাপার, আমরা এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট, তাই না? এটা অবশ্যই রেইনফোর্সমেন্ট আঁকতে হলে রেইনফোর্সমেন্টের একটা লেয়ার আপনারা ক্রিয়েট করে নেবেন। আমাদের লেয়ার তো আমরা ক্রিয়েট করি না, আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিতে পারি, যেটা আমরা স্ট্রাকচারাল ড্রয়িং এ ঢুকে গেছি। আমরা লেয়ার ক্রিয়েট করে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, আমরা রেইনফোর্সমেন্ট দিতে পারি। এখানে আমি অন্য একটা কালার, আমি এখানের ব্যাপারে কিছু কথাবার্তা পরে বলবো আপনাদের, আর রেইনফোর্সমেন্টের লাইন ওয়েটের ব্যাপারে। ঠিক আছে, এগুলো আমরা লাস্টের দিকে, আমি একদম এক্সট্রা ক্লাসে সবগুলো যখন আঁকা হয়ে যাবে বুঝাই দিব। আপাতত এটা ডিফল্টে থাকুক। ঠিক আছে, লেয়ার ক্রিয়েট করছে একটা রেইনফোর্সমেন্টের জন্য, তার একটা কালার দিয়ে দিছে জাস্ট, আর কোনো কিছু নেই। তো এখানে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না, এটা ডিফল্টে থাকুক। এটার ব্যাপার আমি যখন আমরা প্রত্যেকটা সেকশন, মানে রেইনফোর্সমেন্ট ড্রয়িং করে ফেলবো, তখন আমি লাইন ওয়েট বা এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে, আপাতত আমরা এখানে লাইন ওয়েট দিয়ে কাজ করতেছি না, লাইন ওয়েট আমি অন করবো না। ওকে, তাহলে এই যে রিং যেটা আছে, এটা কোন লেয়ারে দিয়ে দিব, রেইনফোর্সমেন্ট লেয়ারে পাঠিয়ে দিতে পারি আমরা।
ওকে, লেয়ার মেনটেন করে কাজ করলে সুবিধা আর কি, এই জন্য আমি লেয়ারের ব্যাপারটা বারবার বলি। ওকে, মানে এমন কালার দিয়েছে যাতে কি কালারটা প্রিন্টে ভালো আসে। তো আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দেন, এই জন্য এটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো কালার নিয়ে ইয়া করবেন না, কিন্তু লেয়ার মেনটেন করবেন। আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন, কালারে প্রিন্ট দেন, এটা কোনো ইস্যু না, আপনি লেয়ার মেনটেন করে কাজ করবেন। ঠিক আছে, কেন কাজ করতেছে আমি বলবো, যে আমরা বলছি কি পরবর্তীতে কোনো কারণে এডিট বা কোনো কিছু চেঞ্জ করতে দরকার হলে আপনি লেয়ার মেনটেন করে খুব ইজিলি এডিট করা যায় আর কি। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখন আমরা তো রিংটা আঁকছি, আমরা আঁকবো কি এখন এটা এখানে যে রডটা আছে এগুলোকে লম্বা লম্বি রড গুলা, তাই না? যেহেতু মাঝখানে কেটে দেখতেছি, এটাকে একটা কি এরকম ক্রস সেকশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে দুই ভাবে আঁকতে পারি। অনেকে ডু নট কমান্ড ইউজ করে, আমি এখানে ডু নট কমান্ড ইউজ না করে সার্কেল কমান্ডটা ইউজ করতেছি, যাতে আমরা এখানে সার্কেলটা যাতে এই দুটা লাইনকে টাচ করে হয়। ঠিক আছে, জাস্ট পারফেক্টলি কি হয়, এই দুটা লাইনকে টাচ করে একটা সার্কেল ড্র করবো। এতটুকু করছেন? হ্যাঁ, তাহলে সার্কেল কমান্ডে ঢুকি আমরা। সার্কেল কমান্ডের শর্টকাট কি? সি লিখে এন্টার করলাম। তো আমার টার্গেট হচ্ছে কি সার্কেলটা যাতে দুটা লাইনকে টাচ করে। ঠিক আছে, তাহলে দুটা লাইনকে টাচ করা মানে কি, একটা সার্কেল কে যখন কোন লাইন টাচ করে যায়, এই লাইনগুলোকে কি বলে? স্পর্শক বলে, তাই না? স্পর্শক আমরা কি বলি, লাইন স্পর্শ করে গেলে সার্কেলকে এগুলা স্পর্শক, ইংরেজিতে ট্যানজেন্ট বলে আর কি। তো এখানে একটা কমান্ড আছে দেখেন, যখন আমি সার্কেল কমান্ডে ঢুকছি, এখানে বলছে টিটিআর নামের একটা অপশন আছে, এটাকে হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস। ট্যানজেন্ট ট্যানজেন্ট মানে দুইটা স্পর্শক। এই যে আমার টার্গেট, এখানে এটা একটা স্পর্শক হবে, এটা একটা স্পর্শক হবে। এরপরে এই সার্কেলে একটা আমরা রেডিয়াস দিব। তো এখানের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করতে পারি আমরা, যে আমাদের কলামের ক্ষেত্রে তো একই কলামের ক্ষেত্রে ভেরিয়াস সাইজের রড ইউজ হয়েছে না, 24 mm 20 mm এরকম বিভিন্ন। তো আমরা এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোন স্কেল মেনটেন করে করবো না, কেন এখানে 16 mm এর জন্য একটা সাইজ দিব, 20 mm এটা আমরা করবো না, কেন এটা এত ছোট যে বোঝা যাবে না ডিফারেন্সটা। তো এই ক্ষেত্রে আমরা প্রেফারেন্স করি কি, যে সার্কেলটা আঁকবো সেটার রেডিয়াস আমরা 0.5 দিব, 0.5 ইঞ্চ। ঠিক আছে, যাতে বেশি ছোট না হয় আর কি। ঠিক আছে, কত রেডিয়াস, তাহলে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস। তাহলে কি প্রথমে কাকে অ্যাক্টিভ করব? টিটিআর কে অ্যাক্টিভ করব। ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন অথবা টি লিখে এন্টার করবেন, তাইলে এটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এরপরে আমাকে কি বলছে, স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। তার মানে কোনটা আমার ট্যানজেন্ট হবে তাকে সিলেক্ট করতে হচ্ছে। তাহলে আমার একটা ট্যানজেন্ট এটা, আরেকটা ট্যানজেন্ট এটা, দুইবার দুই লাইনে দুইটা ক্লিক করবেন। এই লাইনের উপরে এসে দেখেন একটা সিম্বল দেখাচ্ছে ট্যানজেন্টের, তাই না? এই লাইনের উপর একটা ক্লিক করবেন, এই লাইনের উপর একটা ক্লিক করবেন, সেকেন্ড ট্যানজেন্ট এখন। ঠিক আছে, দুইটা ট্যানজেন্ট দেওয়ার পরে ট্যান রেডিয়াস, তাই না? তার রেডিয়াস চাইবে। তাহলে আমরা বলছিলাম কি, আমি বলছিলাম কি ক্রস সেকশনের ক্ষেত্রে রেডিয়াসটা আমরা কত দিব? 0.5 ইঞ্চ দিব। ঠিক আছে, 0.5। তাহলে এখানে রেডিয়াস 0.5 দিবেন, জাস্ট 0.5 লিখে এন্টার করলাম। তাহলে আমার সার্কেলটা, এটা একটা ইয়া করা আর কি, যে আমার সার্কেলটা যাতে দুইটা লাইনকে টাচ করে। নরমালি আমাদের কি হয়, রিংগুলা কিসের, মেইন রডকে টাচ করে হয়, তাই না? আচ্ছা, এটাও আপনি অবশ্যই লেয়ার মেনটেন করে করবেন। আমি এটাকে একটু পাঠাই দিই, আমি কারেন্ট লেয়ার করে নিই। আমার মেক কারেন্ট লেয়ার, এটা তো আমি বলছিলাম, তাই না? কোন একটা লেয়ারকে কারেন্ট লেয়ার করতে হইলে আমার অবজেক্ট থাকলে এটাকে ইউজ করার কথা বলছিলাম। তাহলে এটাতে ক্লিক করলাম আমি, এখানে রেইনফোর্সমেন্ট যে লেয়ার আছে এরকম একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, আমার লেয়ারটা রেইনফোর্সমেন্ট লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা সার্কেল আঁকলাম, আঁকছেন সবাই? সার্কেল আঁকার পর এটাকে আমরা ভিতরে এখানে একটা সলিড হ্যাচ করা হয়েছে, তাই না? এটাকে সলিড করে দেখা যাচ্ছে, তাই না? সার্কেলটার ফাঁকা দেখা যাচ্ছে না। তাহলে সলিড করার জন্য এখানে করতে হয় কি, হ্যাচ। হ্যাচটা হচ্ছে এটা কমান্ড, তাই না? হ্যাচ কমান্ডের শর্টকাট এইচ। এখানে কয়েকটা অপশন আছে, খেয়াল করলে দেখবেন, হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি। তাহলে হ্যাচ কমান্ড আমরা ইউজ করব এখানে, এইচ এন্টার। ওকে, আমরা হ্যাচ কমান্ড নিয়ে কোনো ক্লাস নিয়েছিলাম? নাই, তাই না? হ্যাচ নিয়ে আমি একদম ডিটেইলস একটা ক্লাস আমি পরে নিব। আজকে শুধুমাত্র আমাদের টার্গেট হচ্ছে এটাকে হ্যাচ করা। কোন ধরনের হ্যাচ? সলিড হ্যাচ করা। হ্যাচ বলতে বোঝা হচ্ছে অটোক্যাডে কোনো কিছুর প্যাটার্ন দিতে চাইলে, আমরা কংক্রিটের প্যাটার্ন, তারপর ব্রিকের প্যাটার্ন, ঘাসের প্যাটার্ন, এরকম প্যাটার্ন দিতে হলে আমরা হ্যাচটা ইউজ করি। এখানে দেখবে অনেক ধরনের প্যাটার্ন আছে, আমরা প্যাটার্ন নিয়ে পরে আমরা একটা ক্লাস করব। তো আমার আজকে টার্গেট হচ্ছে এখানে যে হ্যাচটা করব সেটা হচ্ছে সলিড হ্যাচ। ঠিক আছে, তাহলে আপনার এখানে যদি প্যাটার্ন থাকে, দেখেন আমার এখানে কিন্তু প্যাটার্ন লেখা আছে, তাই না? আগে যেহেতু আমি প্যাটার্নে কাজ করছি, এখানে হয়তো প্যাটার্নটা আসছে। তো আমি কি করব, এখানে ক্লিক করে সলিড করব, অথবা এখানে ক্লিক করলে সলিডের অপশনটা আসবে। এটাতে ক্লিক করলে কিন্তু এখানে সলিড হয়ে যাবে, এই যে সলিড। এখানেও ক্লিক করলে দেখবেন আমরা সলিডটা পাবো আর কি।
তাহলে আমরা সলিড হ্যাচ করতেছি কেন, যাতে পুরাটা কি হয়ে যায়, পুরাটা একদম এরকম সলিড হ্যাচ হয়। ঠিক আছে, তাহলে সলিড এসে সলিডে ক্লিক করবেন। যদি এখানে কোনো প্যাটার্ন থাকে খেয়াল করবেন আপনার কোনটা সিলেক্টেড আছে, এখানে সলিড লেখা আছে কিনা। সলিড লেখা থাকলে বুঝবেন আপনার সলিড হ্যাচটাই আছে। ওকে, আর যদি এখানে যদি প্যাটার্ন থাকতো তাহলে বুঝবেন যে আপনার এখন সিলেক্টেড অন্য কোনো প্যাটার্ন সিলেক্টেড আছে। তো আমরা প্যাটার্ন নিয়ে তারপরে যে স্কেল নিয়ে এগুলো নিয়ে আমি অনেক কথাবার্তা পরে বলবো। তাহলে আমরা সলিডে ক্লিক করলাম, এরপর ভিতরে এসে ক্লিক করবেন, জাস্ট ভিতরে এসে যেটা ক্লোজ বাউন্ডারি সেটা পুরাটাই হ্যাচ হয়ে যাবে। ওকে, আপাতত হ্যাচ সম্পর্কে এতটুকু জানি, আমরা অনেক কথাবার্তা বলবো পরে। সিলেক্টটা কি, কেমনে প্যাটার্ন চেঞ্জ করবো, কিভাবে স্কেল চেঞ্জ করবো, অ্যাসোসিয়েটিভ কি, এগুলো নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। ওকে, হ্যাচ করছেন, এরপরে ক্লোজ। এখানে কালারটা আসছে কিন্তু লেয়ার থেকে। কালারটা কোথেকে আসছে, লেয়ার থেকে। এখানে আমরা ওই যে আমার কারেন্ট লেয়ার যেহেতু রেইনফোর্সমেন্ট লেয়ার আছে ওই কালারটাই আসছে। এখানে আমার লেয়ার যদি আপনার যদি অন্য কোনো লেয়ার থাকে, কোন লেয়ার অ্যাক্টিভ আছে সেটা কিভাবে বুঝবো আমরা, হোম ট্যাবে আসলে বুঝতে পারবো, তাই না। হোম ট্যাবে আপনি এসে লেয়ার চেঞ্জ করেও আবার হ্যাচ ক্রিয়েশনে যেতে পারেন। এস লিখে এন্টার করলে হ্যাচ ক্রিয়েশন নামের একটা কি হয়েছে ট্যাব ওপেন হবে। ঠিক আছে, ট্যাবে ওপেন হওয়ার পর সলিড হ্যাচ করার পর এখানে ক্লিক করার পরে ক্লোজ হ্যাচ ক্রিয়েশন দিবেন অথবা এসকেপ চাপবেন, মানে কমান্ড থেকে বের হওয়ার জন্য এটাতে ক্লিক করলে হবে, এসকেপ চাপলেও বের হয়ে আসবে। ঠিক আছে, আবার যদি আপনি কোনো কারণে ভুলে এখানে প্যাটার্ন পড়ে গেছে, আবার যদি আপনি ওই হ্যাচের উপর ক্লিক করেন সে আবার হ্যাচ এডিটরে ঢুকবে, যেটা একবার বসাই ফেলছেন তখন আগে ছিল ক্রিয়েশন, এখন হচ্ছে কি এডিটর হয় বলে আর কি। ঠিক আছে, আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। হ্যাচের ক্ষেত্রে কি জাস্ট হ্যাচের উপর ক্লিক করলে আবার হ্যাচ এডিটর ওপেন হয়ে যায়। ওকে, করছেন এতটুকু। আমি সার্কেল দিয়ে এবং হ্যাচ করার পিছনে কারণ আছে, যাতে আমি পরবর্তীতে এটাকে পয়েন্ট পাই কিছু। ঠিক আছে, হ্যাচের কিন্তু কোনো আমরা কি পাবো না, কোনো অবজেক্ট পয়েন্ট পাবো না, কিন্তু সার্কেলের কি পাবো আমরা, কোয়াড্রেন্ট পয়েন্ট পাবো, সেন্টার পয়েন্ট পাবো। সেজন্য আমি সার্কেল ড্র করে হ্যাচ করছি। ঠিক আছে, আর অনেকে ডু নট ইউজ করে, আমি ডু নটের দিকে যাচ্ছি না, ডু নট আমাকে তেমন বেশি সুবিধা দিবে না। ঠিক আছে, সেজন্য আমি এটা আর দেখাবো, ওটা দেখাবো পরে। ঠিক আছে, ডু নটটা কি এটা পরে দেখাবো, সমস্যা না। কেমন কমান্ড আছে একটা, যেখানে একটা ডু নট কমান্ড আছে। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে কয়টা রড আঁকতে হবে আমাকে, তাই না। আমরা কোনটা দেখছিলাম, C4। C4 এর কয়টা রড আছে আমার, এই ডিরেকশনে কয়টা রড, 3, 6, 9টা, তাই না। টোটাল আমার 9টা লাগবে। তাহলে আমাকে 9টা কি করতে হবে, কপি করতে হবে। আমরা একাধিক কপি করার জন্য কিন্তু অটোক্যাডে একটা কমান্ড আছে, এটাকে বলে অ্যারে কমান্ড। ঠিক আছে, তো আমরা এখানে অ্যারে কমান্ড ইউজ করবো না। দেখেন আমরা কপির ক্ষেত্রে অ্যারে ইউজ করছিলাম, মনে আছে তো নাকি, কপি অ্যারে। এখানে আমরা কপির অ্যারেটা ইউজ করব। কপির অ্যারে কখন ইউজ করব আর অ্যারে কখন ইউজ করব সেটার মধ্যে আমি মনে বলছিলাম যে কপির অ্যারে তখন ইউজ করবেন যখন আপনার নাম্বার অফ আইটেম কি থাকবে, জানা থাকবে, কয়টা কপি করতে হবে। যেমন এখানে কয়টা রড, 9টা। আমি স্টিয়ারের ক্ষেত্রে জানা ছিল, তাই না, ওই যে স্টিয়ারের কয়টা ধাপ ছিল, নাম্বার অফ আইটেম যখন জানা থাকবে আমরা এখানে কপির অ্যারে কপি করে অ্যারে ইউজ করব। অ্যারে কমান্ড কখন ইউজ করব, স্ট্রাকচারাল ডিটেইলিং এটা আসবে। যেমন আমাকে বলা থাকবে টাই বারের স্পেসিং, স্টিরাপের স্পেসিং বা রডের স্পেসিং, সংখ্যা জানা থাকবে না, কিন্তু কি জানা থাকবে, স্পেসিং জানা থাকবে, তখন আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইউজ করব, এখানে যেটা নাম্বার অফ আইটেম জানা আছে আমরা কোন কমান্ড ইউজ করব, কপি কমান্ড। ঠিক আছে, কপি কমান্ডের শর্টকাট কি, সিও লিখে আগের মতো, সিও লিখানটা একটু খেয়াল করেন, একটু এদিকে খেয়াল করেন, তারপর প্র্যাকটিস করেন। খুব সিম্পল জিনিস, একটা জিনিস এক্সট্রাক্ট করতে হবে। দেন আমি কপি কমান্ডে ঢোকার পরে অবজেক্ট সিলেক্ট করতেছি ড্র্যাগ করে, যাতে এখানে দুইটা সাবজেক্ট, একটা সার্কেল একটা কি হ্যাচ, দুইটাই সিলেক্টেড হয়। কেউ এসে এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে কে সিলেক্ট হবে, শুধু মাঝখানে শুধু হ্যাচ আছে, সার্কেল তো নাই। সেজন্য আমি ড্র্যাগ করে সিলেক্ট করতেছি। ঠিক আছে, ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতেছি যাতে টাচ করলে সিলেক্টেড হয়। আমার এখানে দেখা আছে যে টু ফাউন্ড। ঠিক আছে, তাহলে সিলেক্ট করলাম, পরের ধাপে গেলাম। দেন এখন আমার বলছে কপির বেস পয়েন্ট। বেস পয়েন্ট কোনটা দিব সেটা একটা গুরুত্বপূর্ণ। আমরা যখন যেদিকে কপি করবো, আমি এদিকে কপি করতে চাচ্ছি, তাহলে আমার কপির এখানে বেস পয়েন্ট দিব এই পাশের কোয়াড্রেন্ট পয়েন্টটা। কোয়াড্রেন্ট মানে সার্কেলের 4 ভাগ করলে যে পয়েন্ট গুলো পাই আমরা, তাই না, এগুলাকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলে। আর যখন আমি নিচের দিকে কপি করব তখন নিচের কোয়াড্রেন্ট পয়েন্টটা দিব। ঠিক আছে, কোয়াড্রেন্ট পয়েন্ট না পাইলে আপনাকে এখানে কোয়াড্রেন্ট অন রাখতে হবে, তাই না। আমরা সব কিছু অন রাখছি, শুধুমাত্র নিয়ারেস্ট ছাড়া। নিয়ারেস্ট প্রবলেম ক্রিয়েট করার জন্য আমরা নিয়ারেস্ট অফ রাখছিলাম। তাহলে আমি বলছিলাম আমি 9টা এদিকে ক্লিক করবো, তাই না। তাহলে এখানে এসে সার্কেলের উপরে পাবেন আপনি, সার্কেলের উপরে কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা তো একটা একটা বসাবো না, কয়টা বসাবো একসাথে, তাহলে 9টার জন্য অ্যারে কে ক্লিক করতে হয়।
অ্যারে জন্য এ লিখে এন্টার করলাম, এটা আগের প্রসেসটাই। জাস্ট এখানে বেস পয়েন্টটা কোনটা দিব সেটা গুরুত্বপূর্ণ। অ্যারেতে ক্লিক করলাম, অ্যারের ক্ষেত্রে কি বলছিলাম, নাম্বার অফ আইটেম কয়টা সেটা দিতে হবে, নাম্বার অফ আইটেম যেটা আছে সেটা সহ কাউন্ট করতে হয়, তাই না? তাহলে টোটাল কয়টা, 9টা, তাহলে এখানে 9ই দিতে হবে, যেটা আছে সেটা সহ দিতে হবে, তাহলে 9 এন্টার করলাম। দেন আগের ইয়াতে আমরা সিঁড়ির ক্ষেত্রে বলছিলাম কি, এখান থেকে এখানে ওই যে 10 ইঞ্চি দূরে ট্রেনের মাপ জানা ছিল, এখানে কি আমার একটা রড থেকে একটা রডের দূরত্ব কত সেটা জানা আছে? নাই। কিন্তু কি জানা আছে, এই 9টা রড এখান থেকে এই জায়গার মধ্যে কি হইতে হবে, ফিট হইতে হবে, তাই না? ফিট করতে হবে, তাহলে তাদের মধ্যে কতটুকু স্পেসিং সে অটোমেটিক নিয়ে নিবে। তাহলে এটার জন্য একটা অপশন অ্যাক্টিভ হয়েছে দেখেন এখন যে উপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করার আগে এখানে দেখেন কি আসছে, ফিট। তাহলে আমরা ফিট, এই যে ফিটে ক্লিক করবো অথবা এফ লিখে এন্টার করবো। ঠিক আছে, আমি এফ লিখে এন্টার করলাম। এখন আমার এই যে 9টা আমার ইয়াতে চলে আসছে, যে আমার যেহেতু কোয়াড্রেন্ট পয়েন্টটা লাস্ট পয়েন্টটা দিছিলাম, এই পয়েন্টটা দিছিলাম, তাহলে আমার এই লাস্ট পয়েন্টটা এখানে আছে। তাহলে এই পয়েন্টটা এসে কোথায় মিশবে, এই যে এইটাতে এসে মিশবে, তাই না? সোজা আমি অটোমোড অন করে সোজা এখানে এসে পারপেন্ডিকুলার রে স্ন্যাপ করবেন। ঠিক আছে, স্ন্যাপ করার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করবেন, অনেকে কি করে এখানে আসার সময় যে একটু দূরে এখানে ক্লিক করে ফেলে, তাহলে স্ন্যাপ করছে কোনটা, এন্ড পয়েন্ট, তখন আমার এটা উপরে গিয়ে বসে যাবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু সোজা এসে এখানে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন, তারপর ক্লিক করবেন, আপনার কি 9টা এখানে বসে গেছে। ঠিক আছে, এসকেপ দিলাম। ওকে, তাই এবার প্র্যাকটিস করতে পারেন। আমি একটু রিপিট করে দেখা যাদের এখনো প্রবলেম আছে। আমি কি বলছি, সিও লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করলাম, অ্যারের জন্য এ লিখে এন্টার করলাম, নাম্বার অফ আইটেম দিতে হবে 9, যতটা রড হয়, 6টা হলে 6টা, 4টা হলে 4টা, 10টা হলে 10টা, যতটা রড ততটা দিবেন। 9 দিয়ে এন্টার করলাম, এরপর ফিট লাস্ট অপশন, এটা তখন কাজে লাগে না, এখন কাজে লাগতেছে। তাহলে এফ লিখে এন্টার করলাম, এখানে সোজা পারপেন্ডিকুলার এসে এখানে স্ন্যাপ করবেন, এরপরে ক্লিক করবেন। ওকে, এই তো করেন। তো সার্কেল একে হ্যাচ করার পিছনে কারণ হচ্ছে যাতে কপি করার সময় কোয়াড্রেন্ট পয়েন্টটা পায়। আচ্ছা, এখানে কিন্তু অনেকে আরেকটু কঠিন পদ্ধতি ইউজ করে, আমি সেই পদ্ধতিতে যাব না, আমার ডিভাইড করে, তো আমি সেটাতে যাব না। এটার জন্য এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, কপি অ্যারে করে ফিট করে দেওয়া, এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে কলামে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করার জন্য, তাই না? আমরা অপোজিট দিকে এদিকেও 9টা থাকবে, তাই না? মিরর কমান্ডের শর্টকাট কি, এম আই লিখে এন্টার করলাম, এই পাশ থেকে আমি এখান থেকে এই সবগুলাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, মিরর কমান্ড ঢুকলাম, তারপরে সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, মিরর করব কোন পয়েন্টের সাপেক্ষে, মিড পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি এই যে মিড পয়েন্টের সাপেক্ষে মিড পয়েন্টে ক্লিক করে অর্থমোড অন রাখবেন, অর্থমোড অন রেখে স্ট্রেট হরিজন্টাল এসে ক্লিক করবেন, ইরেজ সোর্স অবজেক্ট নো, কন্ট্রোল চেপে 9 চাপলে কমান্ড লাইন আসবেন, কন্ট্রোল প্লাস 9 চাপলে কমান্ড লাইন যাবে। ওকে, আচ্ছা এখন একই কমান্ড ইউজ করে চাইলে আমরা এটা ইউজ করে আঁকতে পারি, তাই না? আর কয়টা বাকি থাকে আমার এদিকে, এখন এই ডিরেকশনের গুলো বাকি, তাই না? এই ডিরেকশনে কয়টা টোটাল, 4টা, আর 2টা লাগবে হয়তো, তাই না? এখানে আমরা এটাকে ডিভাইড না করে আমি কি করতে পারি, একই কমান্ড দিয়ে ইউজ করে দিতে, একে দিতে পারি। কিভাবে, জাস্ট আপনি এটাকে, আমি জাস্ট এটাকে একটু ডিলিট করে দিই, জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, মনে করলাম এটা নাই, আমরা তো অলরেডি এঁকে ফেলছিলাম, তো আমি যেহেতু এখানে 4টা বানাবো, ওইদিকে 9টা বানাচ্ছিলাম, ওইদিকে কয়টা বানাবো, কপি করে জাস্ট সিও লিখে এন্টার করলাম, এই দুইটাকে শুধুমাত্র এখানে এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন নিচের দিকে কপি করব, তাহলে নিচের কোয়াড্রেন্ট পয়েন্টটা দিব, তাই না? নিচের কোয়াড্রেন্ট পয়েন্ট, অ্যারে নাম্বার অফ আইটেম 4 এন্টার করলাম, এখানে ফিটের জন্য এফ লিখে এন্টার করবেন, সেম প্রসেস, এখানে এসে পারপেন্ডিকুলারে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে এই পাশে 2টা দিতে হবে, তাই না? এরপর 2টাকে মিরর করব, মিরর কমান্ড এমআই এন্টার, এরপর এই 2টাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, মিড পয়েন্টের সাপেক্ষে, মিড পয়েন্টের সাপেক্ষে অপোজিট দিকে মিরর করে দিবেন, ইরেজ সোর্স অবজেক্ট নো, অপোজিট দিকে হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। এখানে কিন্তু যেহেতু এটা দিয়ে হয়ে যাচ্ছে, আমি ডিভাইড কমান্ডে যাচ্ছি না, ডিভাইড কমান্ড আমরা অন্য কোথাও ইউজ করব। ঠিক আছে, ওভারল্যাপ হবে, সমস্যা নাই, ডাবল হইলে সমস্যা নাই, একটা ওটার উপরে এসে বসবে আর কি। আমি জাস্ট বসানোর সুবিধার থেকে, কারণ আপনি 3 দিলে হবে না, তখন আপনাকে কয়টা দিতে হবে, 4ই দিতে হবে। ঠিক আছে, ওইটার উপরে এসে বসবে আর কি, ওভারল্যাপ হবে। ওভারল্যাপ হলে তো সমস্যা নাই, একটার উপর একটা থাকলে প্রিন্টে একটাই দেখা যাবে। আমি জাস্ট কিন্তু আপনাকে বুঝাইছি যে আপনাকে অবশ্যই এদিকে যতটা আছে টোটাল ততটাই দিতে হবে এবং লাস্ট পর্যন্ত এসে ক্লিক করতে হবে।
যেন আমি এটা আছে এটা বাদ দিয়ে 3টা দিব সেটা করতে পারবেন না, কেন আমার স্পেসিং জানা নাই। সেই জন্য আমি কি এটাকে ডিলিট করে তারপর 4টা বসেছি যাতে বুঝতে সুবিধা হয় যে 4টাই বসতেছে। স্যার ওটা ডিলিট না করলেও ইস্যু না, ওটার উপরে এসে 4 নাম্বারটা ওটার উপরে এসে ওভারল্যাপ করতে আর কি। যে এটা কিন্তু সার্কুলার কলাম, তাই না? এই যে সার্কুলার কলামে যদি এরকম রিং ইউজ হয় এটার নাম কি হবে? টাইট কলামই হবে, ঠিক আছে? সার্কুলার কলামে যদি পেঁচায় পেঁচায় নামে তখন কি? তখন স্পাইরাল কলাম হবে। তাই সার্কুলার হইলে স্পাইরাল হবে তা না আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নাম্বার অফ টাই এর আগে আমরা টাই বার এখানে ড্র করি। কিভাবে ড্র করতে পারি একটু, মানে এখানে যে টাই গুলো আছে আমরা সেটা একটু ড্র করতে পারি। কয়টা নাম্বার অফ টাই নিয়ে আমি পরে কথা বলতে আগে এই যে টাইটা ইউজ করব। তো আমাদের দেশে এখন যেহেতু আমাদের বাংলাদেশ বা চিটাগাংয়ে যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা, সেজন্য আমাদের সিসমিক হুক বলে, যে এই হুকের ক্রাইটেরিয়াটা যাতে সিসমিক হুকের ক্রাইটেরিয়াকে ফিল আপ করে। তো সিসমিক হুকের ক্রাইটেরিয়াকে যদি ফিল আপ করতে হয়, যে ক্রাইটেরিয়া বিএনবিসি তে লেখা আছে সেটা হচ্ছে কি, এই যে হুকের যে অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি হইতে হবে? 135 ডিগ্রি হইতে হবে, এবং হুকের যে লেন্থ, যে হুকের লেন্থ সেটা মিনিমাম 3 ইঞ্চ বা 75 মিলিমিটার বলে। কত ইঞ্চি হইতে হবে? মিনিমাম 3 ইঞ্চি। তাহলে এই যে হুক এটা যে 135 ডিগ্রি, সেটা কিভাবে? সেটা যদি যদি সোজা এদিকে চলে যায়, সেদিকে না গিয়ে সাধারণত সে কোন দিকে ঘুরে? এদিকে ঘুরলে 90 ডিগ্রি ঘুরতেছে, তাই না? এখান থেকে কত ডিগ্রি ঘুরছে? 90 ডিগ্রি। আর সিসমিক হুক দিয়ে বলছে সিসমিক হুক হচ্ছে এখান থেকে ঘুরে এসে এদিকে আসতেছে, তাহলে টোটাল সে কত ডিগ্রি ঘুরতেছে? এখান থেকে এখানে 135 ডিগ্রি ঘুরে, সেজন্য 135 ডিগ্রি হুক বলে। ঠিক সেম এই পাশেরটা এসেও এদিকে ঘুরবে 135 ডিগ্রি হুক, এবং এই যে হুকের লেন্থ সেটা কত হইতে হবে? মিনিমাম 3 ইঞ্চ। তাহলে আমরা হুকটাকে আলাদা বাইরে ড্র করে নিতে পারি। যে আপনি যদি চান যে আমরা এখানে লাইন ড্র না করে করতে চাই, হুকটা আমি বাইরে ড্র করতেছি। হুকটা ড্র করার জন্য সেম এই সার্কেল যেটা আঁকছি সেটা সেম রেডিয়াসের আরেকটা সার্কেল আমরা বাইরে ড্র করি, ঠিক আছে? কত রেডিয়াস দিছিলাম? 0.5। ওকে, তাহলে সার্কেল আঁকলাম, লাইন কমান্ড নিয়ে এই যে বলছিলাম 3 ইঞ্চি হুক হইতে হবে, তাই না? তাহলে লেন্থ 3 ইঞ্চি, অনেকে 2.5 ইঞ্চি দেয়, মানে 3 ইঞ্চি যদি একটু লম্বা হয়ে যায়, অনেকে বলে যে যদি রড যদি পাশাপাশি থাকে তখন এটা কি ইয়াতে প্রবলেম হয় আর কি, সাধারণত হয় না। তারপরে অনেকে 2.5 ইঞ্চি দেয়, অনেকে কি সিসমিক হুকের ক্রাইটেরিয়া অনুযায়ী কত ইঞ্চি হইতে হবে? মিনিমাম 3 ইঞ্চি। আমরা 3 লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ, ওটা অন্য, এটা তো অন্য কেস। এটা হচ্ছে হুকের লেন্থ, স্ট্যান্ডার্ড হুকের ব্যাপার, আর এটা হচ্ছে সিসমিক হুক। দুটা দুই জিনিস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হুক আর একটা হচ্ছে কি সিসমিক হুক। স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে 90 12 এরকম বলে, ঠিক আছে? কিন্তু আমরা বলছি সিসমিক হুকের ব্যাপার। সিসমিক হুকের ব্যাপারে বিএনবিসি বা এসিআইতে কি বলা আছে? এটা মিনিমাম লেন্থ হতে হবে 75 এমএম, ঠিক আছে? এই জন্য ওটা স্ট্যান্ডার্ড হুক, আর এটা হচ্ছে কি যেমন 90 ডিগ্রি হুক। 90 ডিগ্রি হুক কি নিষেধ আছে? হ্যাঁ, নিষেধ নেই। 90 ডিগ্রি কিন্তু কি স্ট্যান্ডার্ড হুক। কিন্তু এটা যদি সিসমিক বা আপনি যদি আর্থকোয়েক রেজিস্ট্যান্স করতে চান, তাহলে কি হতে হবে? সিসমিক হুক দিলে আর্থকোয়েক রেজিস্ট্যান্সটা বাড়বে। এই হচ্ছে, তার মানে আপনার শেকিং এটা বন্ডিংটা বেশি হবে আর কি। হ্যাঁ, এটা তো বুঝাইলাম, এই জন্য তো এই জিনিসটা বুঝাইলাম। অনেকে 135 বুঝতে অসুবিধা হবে বলে তো বুঝাইছে, নাই তো বলতাম দেখি এই দেখেন, এই যে যখন হুকটা বানাচ্ছে আমি এটাকে বাইরে এখান থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে হুকটা নিয়ে যাই, এখান থেকে সাপোজ সে এদিকে আসতেছে, এদিকে ঘুরে এসে এখানে এসে রডটা এদিকে সোজা হয়ে যেত, এদিকে যাইতো নাকি? তো এদিকে না গিয়ে রডটা কোথায় কোন দিকে ব্যান্ড করছে? এখান থেকে এদিকে ব্যান্ড করছে, তাই না? তার যে ডিরেকশন, সেই ডিরেকশন থেকে কত ডিগ্রি সে ব্যান্ড করছে? এখান থেকে, মানে রডটা সোজা এদিক থেকে সোজা আসছে না? আপনি যখন রডটা আনতেছেন এইভাবে, রডটা এখানে এখানে এই যে এই জায়গা থেকে এইদিকে আসে, তাই না? তাহলে এটা যদি সোজা এদিকে যায়, তো এদিকে সোজা চলে যাওয়ার কথা। সে ওইদিকে না গিয়ে যদি সোজা নিচের দিকে আসতো, তাহলে কত ডিগ্রি হচ্ছে? এটা সাপেক্ষে 90 ডিগ্রি। আর সে ওইদিকে না এসে যায় না, এদিকে আরো 45 ডিগ্রি ব্যান্ড করছে, এখানে আরো 45 ডিগ্রি আছে। তাহলে সে অ্যাকচুয়াল তার ডিরেকশন ছিল এটা, তাহলে তাকে ব্যান্ড করে আপনি আনছেন এই ডিরেকশনে, তাহলে তার টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ঘুরে আসছে? এই যে 90 প্লাস 45, এই জন্য 135 ডিগ্রি হুক বলে আর কি। অনেকে 45 ডিগ্রি হুক বলে, কিন্তু এটা 45 ডিগ্রি হুক না। সে কিন্তু ওই যে হুকটা লাইন সে কোন দিক থেকে কোন দিকে ঘুরে আসছে, এই জন্য 135 বলছে, নাহলে তো 45 বলতো। 45 হলে তো সে তো আর এদিক থেকে যাচ্ছিল তো এদিকে, তাহলে তো এদিক থেকে তার এদিকে ঘুরে নেছে, জানেন? তো এই জন্য অনেকে বলে, কিন্তু এটা যে 135 বলার কারণে আমি এর জন্য বললাম যে 45টা কেন বুঝাইছি,
সেক্টরে তার এদিক থেকে যখন সোজা আসছে, আপনি সোজা থাকলে তো রডটা এইভাবে থাকতো, তাহলে রডটাকে যখন আপনি বাঁকা করবেন, এই অংশটাকে তো বাঁকা করবেন, এটা সোজা ছিল না, মানে এই অংশটা আপনি বাঁকা করেন নাই, বাঁকা না করা অবস্থায় সে কোথায় ছিল, এখানে ছিল, তাই না? তখন আপনি ব্যান্ড করবেন, ব্যান্ড করে তো তাকে এই পজিশন আনতে হবে, তাই না? তাহলে এই পজিশন থেকে এই পজিশন আনতে কত ডিগ্রি ঘোরাতে হচ্ছে তাকে? 135 ডিগ্রি ঘোরাতে হচ্ছে, এই জন্য 135 ডিগ্রি বলে। ক্লিয়ার? এখন বুঝছেন তো নাকি? আচ্ছা, আমরা তাহলে এখানে লাইন কমান্ড নিয়ে আবার এই পাশে একটা লাইন লিখে দিচ্ছি, কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে আসতেছে এদিকে 3 ইঞ্চি। ওকে, তারপরে মাঝখানে অংশটা ট্রিম করে দিতে পারি আমরা, টিআর লিখে এন্টার করে ট্রিম করে দিলাম, পুকের মতো বানিয়ে নিচ্ছি আর কি। তাহলে এখানে 3টা অবজেক্ট, কিন্তু লাইন একটা এটা, তাহলে 3টাকে আমরা কি করে দিতে পারি, জয়েন করে একটা বানিয়ে ফেলতে পারি। জয়েন কমান্ডের শর্টকাট কি? যে, এই যে সব 3টাকে সিলেক্ট করে যে লিখে এন্টার করবেন, তাহলে জয়েন হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে কি করব, আমরা তো এইটা আছে এরকম 90 ডিগ্রি, তাই না? এটাকে কত ডিগ্রিতে ঘুরাইতে হবে তাহলে? 135, মানে এটা 45 ডিগ্রি ঘুরাইলে হয়ে যাবে, তাহলে যেহেতু দুইটা আছে, তাহলে কত ডিগ্রিতে ঘুরাই নিব, রোটেট করে নিব আর কি। রোটেট কমান্ডের শর্টকাট আর ও, এই যে রোটেট কমান্ড, তাই না? আর ও লিখে এন্টার করলাম, সরি, আর ও লিখে এন্টার করে এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই যে এটা সেন্টার পয়েন্টে ক্লিক করে, এটার উপর আসলে সেন্টার পয়েন্ট আসবে, সেন্টার পয়েন্টে ক্লিক করে কত ডিগ্রি ঘোরাবো? অনলি 45, ঠিক আছে? 45 ডিগ্রিতে ঘুরে নিতে পারেন। ওকে, এটাকে আমরা অল্টারনেট করার জন্য চাইলে একাধিক বানানোর জন্য এমআই লিখে এন্টার করে মিরর করে নিতে পারি, আরেকটা একটু দূরে ক্লিক করে আমি আরেকটা মিরর করে ওই পাশে বানিয়ে নিচ্ছি আর কি। ইরেজ সোর্স অবজেক্ট নো, চাইলে আমি আরো দুইটা বানিয়ে নিতে পারি অপোজিটের জন্য। আমি 4টা মিরর করে 4টা বানিয়ে নিলাম আর কি, 4টা ডিরেকশন। ওকে, রোটেট করার জন্য জাস্ট আরো লিখে এন্টার করবেন, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, যেহেতু আমি জয়েন করে ফেলছি, একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, এন্টার করলাম, এটা সেন্টার পয়েন্টে, এই যে সার্কেল যেটা অর্ধবৃত্ত আছে এটার উপর আসলে সেন্টার পয়েন্টটা পাবেন, সেন্টার পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে? 45 ডিগ্রি, হ্যাঁ, এরপর 45 ডিগ্রিতে রোটেট করে নেবেন আর কি। এই পাশে হইলে 45, যেহেতু এটা কিন্তু ঘুরতেছে কোন দিক থেকে, আমার এই বরাবর আছে সে, তাই না? তাহলে সে 45 দিলে এইদিকে ঘুরবে, মানে এদিক থেকে 45 ডিগ্রি ঘুরে যাবে আর কি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অটোকেট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাই না? -45 দিলে উল্টা দিকে ঘুরবে। তো আমি একটাকে ঘোরায়া এইটাকে মিরর করছি, প্রথমে এটাকে মিরর করছি এদিকে, এরপরে এই দুইটাকে মিরর করছি অপোজিট দিকে। কেন মিরর করছি? যাতে আমি 4টাকে অল্টারনেট দিকে বসাতে পারি, অল্টারনেট কোণায় বসাবো আর কি, ঠিক আছে? একটাকে 4টা বানিয়ে নিছি। এটা যদিও এই যে প্র্যাকটিস, এটা একটা অনেকে প্র্যাকটিস করে যে একটা এদিকে দিলে একটা ওই এদিক থেকে দেয়, একটা এই পাশে দিলে আরেকটা ওই পাশ থেকে দেয়, ঠিক আছে? অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করে আর কি, যদিও এখানে অল্টারনেটের ব্যাপারটা তো বেশি ইফেক্টিভ কিছু না। ওকে, জাস্ট আমরা 4টা বানাইলাম। এখন একটা, হ্যাঁ, একটা কলমে কয়টা টাই হইতে পারে? টাইবার একাধিক থাকে, একটা থাকে, দুইটা থাকে, 3টা থাকে, কিছু 5টা থাকে, কিছু 6টাও থাকতে পারে। তো সংখ্যাটা নির্ভর করে কিসের উপর? এটার একটা হচ্ছে ডিজাইন ক্রাইটেরিয়া আছে, এটা নাম্বার অফ টাইয়ের বের করতে হয়, আর হচ্ছে আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া, কিসের ক্রাইটেরিয়া? বিএনবিসি বা এসসিআই এর ক্রাইটেরিয়া, বা এসসিআই কি। এই যে আমাদের ড্রয়িং এ দেখেন, এটাতে কয়টা ইউজ করা হয়েছে টাই? এখানে খেয়াল করলে দেখবেন, এখানে একটা হুক দেখা যাচ্ছে, 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 তাই না? তাহলে 4টা টাই ইউজ হয়েছে। 4টা টাইয়ের মধ্যে এখান থেকে একদম ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার কি প্রেফার করে? একটা টাই একদম থ্রু আউট, আউটার টু আউটার থাকবে, ঠিক আছে? আরেকটা আমরা হিসাব করতে পারি, সে হয়তো এখান থেকে গেছে, তাই না? এই যে এখান থেকে এটা, এখান থেকে এই জায়গায় একটা আছে, আবার এখান থেকে সে একটা নিছে, 3টা, আরেকটা হচ্ছে এদিক থেকে এখানে। এটা ভেরিয়েশন হইতে পারে। এখন আমরা এটা জাস্ট একটা ড্রয়িং করার সময় আপনার একটা আইডিয়া দিয়ে দেওয়া যে কয়টা রড হবে বা টাই কি হবে, সেটার ব্যাপারে এসিআই এর একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কি, এসিআই বলে যে কলামের রড, শুনতেছেন? কলামের লম্বালম্বি রড, যে লঙ্গিটিউডানাল রড, সেই রডগুলা কখনো এই যে মাঝখানে যে অ্যাঙ্গেল থাকবে সেটা কখনোই 135 ডিগ্রির বেশি হতে পারবে না। কি বলছে? যে টাইবার
লঙ্গিটিউডাল বারের মধ্যে যে কোণটা সৃষ্টি করে এই কোণটা কখনোই 135 ডিগ্রি বেশি হতে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। যেমন আমরা যদি এটাতে 4টা ইউজ করার পরে কি দেখতেছি, 4টা ইউজ করার পর দেখতেছি এটাতে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে টাইটা ঘুরে তো এখানে আসছে, তাই না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এখানে? 90 ডিগ্রি, তাই না? তাহলে 135 এর কম, এখানেও 90 ডিগ্রি, এটাতে 90 ডিগ্রি, এটাতে 90, এটাতে 90, কিন্তু এটাতে কত ডিগ্রি? 180, এটাতে 180, এটাতে 180। তাহলে মাঝখানের তিনটাতে 135 ডিগ্রি যে ক্রাইটেরিয়া ছিল সেটাকে কি করছে? ভায়োলেশন করছে না? তো ভায়োলেশন করার ব্যাপারে 2 নাম্বার আবার ব্যাখ্যা আছে এসিএ, সেটা হচ্ছে কি, যদি কলামের লম্বালম্বি রডগুলার মাঝখানে যে স্পেসিংটা থাকবে, এই স্পেসিং এটা যদি 6 ইঞ্চির কম হয়, কত ইঞ্চি? 6 ইঞ্চির কম হয়, তাহলে আপনি এই একটাকে কি করতে পারেন, এখানে 135 ডিগ্রি রাখার যে শর্ত সেটাকে কি করতে পারেন? ভায়োলেট করতে পারেন। তখন আপনি দেখবেন যে পরের রড, এই পরের রডের দূরত্ব যদি এই স্পেসিংটা যদি 6 ইঞ্চির বেশি হয়ে যায়, তখন অবশ্যই আপনাকে এখানে এটাকে কি করতে হবে? টাই দিয়ে বাইন্ড করতে হবে। বুঝতে পারছে? এটা একটা জেনারেল ক্রাইটেরিয়া। তাহলে প্রথমে হচ্ছে, এখন কোন একটা কলাম এরকম আছে, সাপোজ এটা দেন এখানে, তো এখানে আমরা এটা হচ্ছে ওই অনুযায়ী এটাকে মিনিমাম দিতে হবে। আপনি যদি ভায়োলেশন করেন তাহলে তো সে কি হবে? টাই এরিয়াটা হবে। আপনি যদি কমের জায়গায় ইউজ করে দেন, হয়তো এখানে লাগতেছিল না, আপনি ইউজ করে দিচ্ছেন, তাহলে সমস্যা নাই, তাই না? এখন দেখেন এখানে আমরা একটু হিসাব করতে পারি যে অ্যাকচুয়ালি কিরকম আসতেছে। যে এইটা যদি আমরা ইউজ করি, সরি আমরা আমাদেরটাই দেখি যেটা আমরা করতেছি, আমি বোঝাচ্ছি। সাপোজ এটা আমরা যে কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, তাই না? তো এটাতে যদি আমরা খেয়াল করি, আমরা বলছি কি আমার 3 ফিট, 3 ফিট থেকে এদিকে কভারিং কত? 1.5 ইঞ্চি। তাহলে 3 ফিট মানে 3 বারে কত? 36 ইঞ্চি হয়। 36 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ গেলে কত হয়? 33। ওকে, 33। এখন আমার 9টা রড, 9টা রডের মাঝখানে স্পেসিং কয়টা, ভাগ কয়টা থাকে? 8টা থাকবে, তাই না? এই যে মাঝখানে যে ফাঁকাটা আর কি 8টা। তাহলে 33 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4 8 32, 4 ইঞ্চি করে পড়ে, তাই না? 4 ইঞ্চির থেকে কম পড়বে কেন? কারণ এখানে তো রডের ডায়ামিস একটা আছে, তাই না? তাহলে 4 ইঞ্চির অবশ্যই এটা কি হয়তো মানে 3 পয়েন্ট সামথিং করতেছে আর কি। তাহলে আমি বলতে পারি এটা 6 এর থেকে কি অবশ্যই কম আছে। তাহলে আমি এটাকে কি করতে পারতেছি? ইগনোর করতে পারতেছি। এরপরে গিয়ে এখানে এসে দেখতেছে এটা 6 ইঞ্চি থেকে কি হয়ে গেছে? সমান বা বেশি হয়ে গেছে। তখন অবশ্যই কি করতে হবে? এটাকে বাইন্ড করতে হবে। এরপরে এখানেও কিন্তু এটা 4 ইঞ্চির কম, তাই না? তাহলে আমি এটাকে ওভারল্যাপ করতে পারতাম, কিন্তু এটা ওভারল্যাপ করলে তখন এটাতে দিতে হইতো, তাই না? তো এরা কি করছে? এটাতে হইলে কি হচ্ছে? এটাতে হইলে এটা না দিয়ে, আপনি এটা না দিয়ে এখানে তো অলরেডি একটা দিয়ে দিছি আমরা, এটাকে বাইন্ড করে ফেলছি, তাই না? তাহলে আমরা বলছি কি এটাকে আর এটাকে আমি ওভারল্যাপ করতে পারবো, যেহেতু এখান থেকে এটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চির কম। তখন আমরা কি করতাম? এখানে না দিয়ে এটাকে একটা ক্রস টাই দিত, একটা মাত্র টাই, এটাকে ক্রস টাই বলে। ক্রস টাই হচ্ছে কি, দুইটা রডকে যদি আপনি টাই দিয়ে করেন, এরকম করে এসে সে এরকম করে আসবে শুধুমাত্র, এটাকে বলে কি? ক্রস টাই। ঠিক আছে? তো এটা হইতে পারে, আমি এটা না ইউজ না করে এটা ইউজ করতে পারতাম আর কি। ওকে, তাহলে আমরা টাইয়ের অ্যারেঞ্জমেন্ট গুলো একটু দেখি। আমাদের কয়েকটা রডের জন্য দেওয়া আছে আর কি। দেখেন এটাতে এখানে যেটা ইউজ করছে 6টা বারের জন্য, তাহলে এখানে এই যে স্পেসিং যদি 6 ইঞ্চির বেশি হয়ে যায়, তাহলে কি হইতে হবে? আরেকটা ইউজ করতে হবে, তাই না? এই ক্ষেত্রে এখানে যেটা ইউজ করছে সে হয়তো এরকম করছে যে এখান থেকে এখানে আপনি একটা দিতে পারেন, আবার এখান থেকে এখানে একটা দিতে পারেন। সাধারণত আমাদের আমরা বলি কি যে বাউ আউটারটা একটাকে কি করা, বাইন্ডিং করা, এরকম করে একটা বাইন্ড করে দেয়। ঠিক আছে, একটা দিলাম। এখন এখানে তো আরেকটা দিতে হবে, তখন কি করতে হবে আপনাকে? এটাকে এরকম করে ক্রস টাই দিতে হবে। ঠিক আছে? তো অনেকে ড্রয়িং এ এরকম করে ক্রস টাইটা এরকম করে দেখায়, যে এরকম কোন ড্রয়িং কি আমি পাইছি এখানে, এটা বা এটা দেখতে পারি। এই যে ক্রস টাই, ঠিক আছে? তো ক্রস টাইটা এখানে কিভাবে দেখাইছে? এখান থেকে এসে এদিকে ঘুরেছে, তাই না? তো প্র্যাকটিক্যালি এটা পসিবল না, দুইদিকে হুক দেওয়াটা পসিবল না। তাহলে আপনি কিসের মধ্যে ঢুকাইতে পারবেন? এটা দুইদিকে এরকম করে হুক হয়ে থাকলে আপনি ভিতরে ঢুকাইতে পারবেন। উপর থেকে নামাইতে গেলে অনেক সময় কি হয়ে যায়, সেজন্য অনেকে কি করে এটাকে এভাবে না বানায়া, এই যে মানে একদিকে হুকটা দেয় এরকম করে, আরেকদিকে 90 ডিগ্রি রাখে। ঠিক আছে? আর এইটা একটা ক্রাইটেরিয়া, যেমন এখানে দুইটা ক্রস টাই ইউজ না করে অনেক আমাদের দেশের যে প্র্যাকটিস সেটা হচ্ছে এরকম একটা কোনাকুনি ইউজ করে, তাই না? এটাকে মিস্ত্রিরা কি বলে? কি
কি নাম বলে বলেন তো, সাইডে কাজ করছেন? রুইতন বলে, হ্যাঁ, কারণ তারা কাঠ কেলে, কাঠে একটাই আছে তাই না, সিম্বল আছে, রুইতন বলি তাই না, ওখান থেকে নামটা। আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে ডায়মন্ড টাই বলে আর কি, ডায়মন্ডের মতো দেখতে, সেজন্য কি ডায়মন্ড টাই বলতে পারি, ঠিক আছে। তো রুইতন বলা হচ্ছে মিস্ত্রির আর কি। তো ক্রস টাই, ডায়মন্ড টাই, তো এই দুইটা ইউজ না করে এখানে কি করছে, ওই চারটাকে মিলাইয়া একটাকে করছে আর কি। এটা বানানোটা একটু কষ্ট ফিল্ডে। আর এটা হচ্ছে বান্ডেল বার, যদি রড বেশি হয়ে যায়, হাই রাইজ বিল্ডিং, অনেকগুলা রড আপনি পাশাপাশি দিতে গেলে দেখতেছেন কি মাঝখানে জায়গায় থাকতেছে না, এটার একটা ব্যাপার আছে যে মাঝখানে স্পেসিং কত হইতে হবে লম্বা লম্বি রডের ক্ষেত্রে, তখন অনেক সময় এরকম বান্ডেল বার ইউজ করে আর কি। তো আমরা এদিকে যাচ্ছি না। তাহলে এই যে টায়ার অ্যারেঞ্জমেন্ট, এটা কিসের উপর নির্ভর করতেছে? তাহলে ওই যে 135 ডিগ্রি হইতে পারবে না বলছে, একটা 6 ইঞ্চির বেশি হলে আবার কি করতে পারবেন, কম হইলে আপনি ইগনোর করতে পারবেন, সেই ক্রাইটেরিয়াতে করে একটা বের করছে। আরেকটা হচ্ছে ডিজাইন থেকে আসবে, যে ডিজাইনের নাম্বার অফ রেনফোর্সমেন্ট কয়টা লাগবে সেটা। তাহলে ওখানে পাইছেন একটা, এখানে পাইছেন একটা, কোনটা ইউজ করতে হবে? যেটা বেশি হবে সেটা, ঠিক আছে। কোনটা কমটা ইউজ করা যাবে না, বেশিটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে টাইটা ইউজ করে আঁকতে পারি, এখানেটা এভাবে। এখানে আমরা কোনটা কোনটা থেকে আসছে, এই যে 3 থেকে এদিকে 3 নাম্বার তাই না। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল এগিয়ে দিতে পারি, রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, যে 3 নাম্বার থেকে, 3 নাম্বারের এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে আমি ট্র্যাকিং করে উপরের দিকে আসতে পারি। আমি এগুলো একটু খুব ক্রিটিক্যালি দেখাচ্ছি যাতে আপনারা কাজটা সহজে করতে পারেন, ঠিক আছে না। আলাদা করে আপনাকে অফসেট করতে হবে না, মুভ করতে হবে না। কি করছি আমি, যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং তাই না, এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আমার অন আছে, সেই জন্য আমি এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে, এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে উপরের দিকে ট্র্যাকিং করে এসে এখানে ক্লিক করলে আমার পয়েন্টটা পেয়ে যাবো, তাই না। এরপরে অপোজিট দিকে 3 নাম্বারের এখানে সেই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে ট্র্যাকিং করে নিচের দিকে আসলে পয়েন্টটা পেয়ে যাচ্ছে। তাহলে আরেকটা টাই হইলো। আর এখানে আরেকটা টাই হচ্ছে এখান থেকে এটার মধ্যে, তাই না। ঠিক সেম রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, আবার এখান থেকে ট্র্যাকিং করে উপরের দিকে আসলাম, ক্লিক করলাম, এইটার থেকে ট্র্যাকিং করে নিচের দিকে আসলাম, ক্লিক করলাম, ঠিক আছে। আমার 3টা টাই হয়ে গেছে আর কি। আর এদিক থেকে যেটা আছে সেটাও সেম ভাবে আঁকবেন, রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে ট্র্যাকিং করে এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে এসে এই পয়েন্ট থেকে ট্র্যাকিং করে এখানে এসে ক্লিক করলাম। যেখানে হুক বসাবেন, এই যে আমি কপি করলাম, কপি করে বসাচ্ছি পরবর্তীতে যাতে কাজে লাগাইতে পারি এগুলাকে, ঠিক আছে। এই যে সেন্টার পয়েন্টটা ধরে অটো মোড অফ করে এখানে একটা বসাই দিলাম, আমরা অল্টারনেট করে বসাইতে পারি চাইলে। এটাতে কপি করে এখানে হচ্ছে, এখানে 3টা তাই না, একটা হচ্ছে এখানে বসবে আর একটা বসবে এটাতে, এই যে এখানে, ঠিক আছে। এরপরে আরেকটা আমি এই দুইটাই দিকে বসাই দিচ্ছি, আরেকটাকে অপোজিট দিকে বসাতে যাচ্ছি। অপোজিট দিকে বসাইতে হলে এগুলা নিতে হবে, তাই না। আমি জন্য কিন্তু মিরর করে 4টা বানিয়ে রাখছি যাতে আমি অপোজিট দিকে বসাইতে পারি। এই যে আমি বসাই দিলাম, আরেকটা বসবে হচ্ছে এখানে, এখানে আমি যেহেতু এদিকে বসাইছি এটাকে অপোজিট দিকে বসাবো, এটাকে বসাইতে হলে অপোজিট দিকে এটা লাগবে, অথবা এটাও বসাইতে পারি, তাই না। এখান থেকে এনে এই জায়গায় বসাই দিলাম, সেন্টার পয়েন্টে বসাবেন আর কি। সার্কেল সাইজটা আমি সেম নিয়েছিলাম, সে কারণে কি ইয়া করবেন, ওকে। বুঝতে হবে যে আপনি কোনটাকে কি করতেছেন, তাই না। আমি যেমন এটা এটা এই যে এটা এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এসে এখানে ঘুরতেছে, তারপর এখান থেকে এদিকে ঘুরতেছে, তাই না। তাহলে এটা একটা, তারপর এটা হচ্ছে এখান থেকে ঘুরে এসে এই যে এখানে ঘুরে এসে এখানে এসে এখানে এসে সোজা এসে এখানে এসে এখানে ঘুরতেছে। আন্দাজে বসাই দিলে হবে না, তাই না। কোনটা টাই এটা আবার হুকটা ওই হিসেব করে বসাইতে হবে। আপনি একটা এদিকে এদিকে করে বসাই দিলে হবে না, যাতে মিল থাকে, আপনি যে টাইটা দেখাচ্ছেন সেটা যাতে মিল থাকে, ঠিক আছে। কি কি দেখাবো, কোনটা হুক, হুক বসাইছি যেটা, হুক বসাইছি যে এটা হচ্ছে এই যে আমি দেখেন এখানে প্রথমটা এই যে আউটারটা যেটা আমি বলছি কি হুক যখন দিব আমরা তো এখান থেকে যে হুকটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে তারপর এখানে আসবে, তাই না। তাহলে এই যে হুকটা আমরা এটা আমি বসাতে পারতেছি, ঠিক আছে। এখান থেকে কপি করে এটা সেন্টার পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে। সেন্টার পয়েন্টটা ক্লিক করে এসে এই যে এখানে এটা সেন্টার পয়েন্টে বসাই দিব, ঠিক আছে না। ওকে, এটা একটা গেল, ওই যে আউটারটা গেল। এরপরে এখানে একটা আছে এই যে এটা, তাহলে আমি যদি বলি এটা এখান থেকে এসে এখানে ঘুরবে, আর এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এখানে ঘুরবে, তাহলে হুকটা কিভাবে বসাইতে হবে, এখানে এভাবে বসাইতে হবে, তাই না। এটার জন্য আমি কোনটা নিব, তাহলে এটার জন্য হচ্ছে এটা নিতে হবে, তাই না। তাহলে এটাকে কপি করে সেন্টার পয়েন্ট নিয়ে ওই যে এখানে এসে বসাই দিলাম, ঠিক আছে। একটা এদিক থেকে বসাইছি, একটা অপোজিট দিক থেকে বসাইছি,
ঠিক আছে। এখানে এটাকে এখানে বসাই দিলে আহামরি প্রবলেম হবে তা না, ঠিক আছে। কিন্তু প্রেফারেন্স থাকে কি প্র্যাকটিক্যালি এখানে পাশাপাশি যাতে কি না পড়ে, মানে জয়েন্টটা যাতে কাছাকাছি না থাকে, এই জন্য এইটার থেকে দূরে নিয়ে আসি, ঠিক আছে। এটা একটা মানে প্র্যাকটিক্যাল এক্সপার্টিস আর কি। এরপরে এখানে অলরেডি দুইটা দিয়ে দিছি, তাহলে আমার আরেকটা লাগবে এই ডিরেকশনে, সেটাকে আমি অপোজিট ডিরেকশনে নিয়ে আসি। যদি চারটা থাকতো দুইটা দিকে দিতাম, আর দুইটাকে এই পাশে রাখতাম, তাহলে আমার তো তিনটার মধ্যে দুইটা অলরেডি হয়ে গেছে, আরেকটা বসাইতে হবে। আরেকটা কোনটা? এই যে এটা, ঠিক আছে। তাহলে এটা তো আমি ওইদিকে যেহেতু দুইটা অলরেডি বসাইছি, এই দিকেরটা এই অপোজিট দিকে বসাতে চাচ্ছি। আর অপোজিট দিকে বসালে আইদার এই দিকে বসাতে পারবো অথবা এই দিকেরটা বসাতে পারবো, যে কোনো একটা। তাহলে এটার জন্য কোনটা কপি করবো অথবা এটা বসালে কোনটা কপি করবো, যে এখানে আছে আমার, এটা হইলে এদিকে বসাতে হবে, এটা হইলে এদিকে বসাতে হবে, তাই না। আমি এখান থেকে কপি করে সেন্টার পয়েন্টটা ধরে এই যে এটার এখানে এসে বসে দিই। এটা আমরা বাইরেরটাতে বসেছি, ভিতরেরটাতে বসবে, ঠিক আছে। আর এখানে একটা আছে, তাহলে এটার এই পাশে যেহেতু আমার এটাতে জয়েন্টটা এই পাশে পড়ছে, এটার আউটারটা এখানে আমরা এই পাশে দিব। তাহলে এই পাশে কিভাবে দিতে পারে? এই পাশে হয় এভাবে করতে পারে এটা, অথবা এভাবে করতে পারে, তাই না। তাহলে যেটা আপনি কপি করেন সমস্যা নেই। তাহলে আমি এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, ঠিক আছে। আমি এটাই কপি করতেছি, এখানে এসে এই যে এখানে বসে, ওকে। তাহলে আমার চারটা বসা, হ্যাঁ। কপি করার সময় মাঝখানে ক্লিক করে ফেলছেন, যেটা আমি বলছি, ক্লিক করার সময় শুধুমাত্র মাঝখানে কপি করে সিলেক্ট করলে হ্যাশ সিলেক্ট হবে, সার্কেল আসবে না। এই সার্কেল না আসার কারণে এখন কি এই যে প্রবলেম তাতে করছেন, ঠিক আছে। আর এরপরে কি করবো একটু খেয়াল করেন, উনি যেটা বলছে যে আমাদের রিং গুলা তো আর এরকম স্কোয়ার থাকবে না, মাঝখানে গিয়ে এভাবে সোজা তো থাকবে না, কি হয়ে যায় এখানে গিয়ে কোনা হয়ে যায়, তাই না। মানে কোনাটা ফিলেট হয়ে যায়, ফিলেট। তাই রিইনফোর্সমেন্ট দিতে হবে। টাইবার কি হচ্ছে, এই যে কোনায় যে টাইটা এখানে এসে সে কি হচ্ছে, ব্যান্ড হচ্ছে, তাই না। কোনা কোনে হচ্ছে। আমাদের এখানে এখন কি আছে, আমাদের এখানে এই যে এটা আমার তো অলরেডি সে ব্যান্ড হয়ে গেছে, তাই না। আমার তো এটা সে এখান থেকে ব্যান্ড হয়ে এদিকে চলে আসছে, তাহলে এই কোনাটা কি থাকার কথা? থাকার কথা না, তাই না। প্র্যাকটিক্যালি থাকার কথা না। তো যদিও এটা এত ছোট যে দেখা যায় না, এটা তো বেশি প্রবলেম ক্রিয়েট করা, তারপর আমরা এটাকে যেহেতু উনি বলছে এটাকে কি করতে পারি, এটাকে আমরা এই জায়গাটাকে আমরা ফিলেট করে দিতে পারি। ফিলেট কমান্ড কিসের জন্য ইউজ করছিলাম? ফিলেট কমান্ডের কাজ হচ্ছে বৃত্তচাপ তৈরি করা। আমরা ইউজ করছিলাম প্ল্যানের ক্ষেত্রে, কর্নার সৃষ্টি করার ক্ষেত্রে শিপ চেপে, মনে আছে তো। তাহলে এখানে আমরা কি ইউজ করব? ফিলেটটা বৃত্তচাপের জন্য ইউজ করব, ওকে। খেয়াল করেন এদিকে কোনাগুলাকে আমি এই যে যেহেতু আমি অলরেডি এটাকে বলছি এদিকে ঘুরে এসে এদিকে চলে আসছে, তাহলে কোনাটা তো দেখা যাওয়ার কথা না, তাই না। আমি জুম করছি বলে বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো এইভাবে প্রিন্ট দিলে আপনি এগুলা বোঝাই যাবে না। তারপর আমরা এটাকে কোনাটা ভ্যানিশ করতে পারি কিভাবে? ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডের শর্টকাট এফ লিখে এন্টার করলাম। প্রথমে রেডিয়াস দিতে হবে, বৃত্তচাপ, তাহলে রেডিয়াসে ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করব, ওকে। রেডিয়াস কত দিব? 0.5, যাতে এটার সাথে মিলে যায় সে, ঠিক আছে। যাতে ওইটার সাথে মিলে 0.5 দিলে ওটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে 0.5 এর থেকে একটু বড় দিলে বাইরের দিকে থাকবে। আমি একটু দিয়ে দেখাই, 0.6 দিলাম। আপনি নর্মালি 0.5 দিবেন যাতে মিলে যায়, ঠিক আছে। আমি 6 দিয়ে দেখাই, তাহলে বাইরের দিকে দেখা যাবে একটু, যদি এটার সাথে ম্যাচ হবে না আর কি, ঠিক আছে। 0.6 দিলাম, ওকে। এরপর রেডিয়াস প্রথমে দিয়ে দিতে হবে। এরপরে কি করব? এই যে যেটা আঁকছিলাম, এটা একটা কি কোন কমান্ড দিয়ে আঁকছিলাম আমরা? টাইবারটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটা কি হয়? পলি লাইন হয়, তাই না। রেক্টেঙ্গেলের চারটা লাইন একসাথে আবদ্ধ থাকে, পলি লাইন হয়। তখন এই যে পলি লাইন নিলে আপনি এই পলি লাইন যখন নিবেন তখন একসাথে চারটা কোণা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি এভাবে আলাদা আলাদা করতে যাই, তাহলে এখানে একবার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে, দুইবার। আবার চারটা কোণার জন্য কয়বার? 8 বার ক্লিক করতে হবে। কিন্তু চারটা কোণাকে যদি একসাথে করতে চান, কাকে নিবেন? পলি লাইন নিবেন। এই যে পলি লাইন অথবা পি লিখে এন্টার করবেন। এখন এই যে রেক্টেঙ্গেলটা ক্লিক করলাম, আমার এটা ফিলেট হয়ে গেছে, দেখছেন। এই যে ফিলেট আমি 0.6 দেওয়াতে ভিতরের দিকে ঢুকে গেছে, অ্যাকচুয়ালি কম দেওয়ার কথা ছিল, তাই না। 0.6 হতে কোথায় চলে আসছে? সে ভিতরের দিকে চলে আসছে। তো 0.5 এর থেকে কম দিতে হইতো, তাহলে সে বাইরের দিকে থাকতো আর কি, হোয়াটএভার। 0.5 দিলে পুরোপুরি ম্যাচ হয়ে যাবে, ওকে।
আচ্ছা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে যে কোন দিকে যাচ্ছে, তাহলে 0.6 দিচ্ছে সেজন্য ভিতরে আসছে 0.55